সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব ১৬। আকশা বিমূর্ত হয়ে তাকিয়ে আছে মেজবার দিকে। চোখের পলক পড়ছেই না ওর। মেজবা সম্পূর্ণ স্বাভাবিক, যেন কিছুই হয়নি মাত্র। ওর নির্বিকারত্ব দেখে তেমনই বোধ হলো। মেজবা বিরক্তি স্বরে বলল, হাটে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে অনেক। মেজবার দ্রুত পা চালালো সামনের দিকে এগিয়ে গিয়ে আফিফকে ডাক দিয়ে বলল, এখান থেকেই ব্যাক কর, ওদের বাসায় পৌঁছে দিয়ে আমরা হাটে যাব। বড় ভাইয়ের কথা শুনে ওরা আর সামনে এগোলো না। যথেষ্ট ঘোরাফেরা হয়েছে, এবার সবাইকে নিয়ে উল্টো পথে ফিরল ওরা। বাকি পথটুকু আকশার নীরবতায় কেটে গেল। এরই মধ্যে মেজবার দিকে অগোচরে দু একবার তাকালেও মেজবা ওর দিকে একবারের জন্য তাকালো না। আফিফদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা এবং আলোচনার ব্যস্ততা দেখালো। বাচ্চা নিচ্ছ কবে? রাতের বেলা সবার মাঝে বড় ঘরে একসাথে খেতে বসে খালামণি শাশুড়ির প্রশ্নটা শোনা মাত্র বিষম খেলো আকশা। খাবার গলায় আটকে বৃষ্টিভাবে কাশি উঠল ওর। পাশ থেকে তাহসিন পানি ভর্তি গ্লাসটা বড় ভাবের দিকে এগিয়ে দিল। রিমু ওর পিঠ হাতের তালু দিয়ে আলতোভাবে টেনে দিল। আকশা পানি খেয়ে নিজেকে শান্ত করে সামনের সারিতে বসে একমনে খেতে ব্যস্ত লোকটাকে দেখলো। মেজবা দিব্যি খেয়েই চলেছে। ভরা আসনের মাঝে কথাটা বলা হয়েছে, এমন নয় যে মেজবার কান অবধি কথাটা পৌঁছায়নি, বরং উপস্থিত প্রত্যেকটা মানুষ খুব স্পষ্টভাবে কথাটা শুনেছে। আকশা বিব্রত বোধ করল। এই আধুনিক যুগে এসেও মানুষ কলিযুগের মতো এহেন প্রশ্ন করতে পারে, ওর ধারণাতেই ছিল না। ঈশা বেগম পাশে বসে খাচ্ছিলেন। আকশাকে অপ্রস্তুত হতে দেখে তিনি পরিস্থিতি শান্ত করতে মৃদু হেসে বললেন, বিয়ে তো ওদের সবে হলো মাওই, আর কটা দিন যাক, ওরা একটু ঘোরাফেরা করুক, তারপর না হয় নিজেদের মধ্যে আলোচনা করে বাচ্চা কাচ্চার ব্যাপারে ভাববে। আকশা খেয়াল করলো ওর শাশুড়ি কথাটা বলা মাত্রই মেজবা খাবার ছেড়ে হাত ধুয়ে উঠে গেল শতরঞ্জি থেকে। মেজবার মা খালারা অনেক ডাকলেন, তবু মেজবা ফিরে তাকালো না। ঈশা বেগম বোনের সাথে আরও চিন্তিত হয়ে আলোচনা করতে লাগলেন, তার ছেলের হঠাৎ হলোটা কি। আকশারা সবাই খালামণিদের ছাদে মাদুর বিছিয়ে বসেছিল রাতের খাবার খাওয়ার পরে। ওরা আগামীকাল ভোরে খেজুরের রস তোলা দেখতে যাবে, সেটা নিয়েই কথাবার্তা হচ্ছিল। আকশা টুকটাক সায় দিচ্ছিল ওদের সাথে, তবে মাঝে মধ্যে বেশ অন্যমনস্ক হয়ে পড়ছিল। তাহসিন নিচে গিয়েছে পিঠা আনতে। এখানে আপাতত আকশা, রিমু, মিহি আর ছোট খালামণির মেয়ে মারিয়া উপস্থিত। তুমিই আকশা? আকশা মিহিকে কিছু একটা বলছিল, তখনই হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠস্বরটা শোনা গেল। আকশা নিজের নাম শুনে পেছনে ঘুরে তাকাতেই দেখল আনুমানিক বছর ১৭-র একটা মেয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সেখানে। এই মেয়েটাকে আসার পর থেকে তো এ বাড়িতে দেখেনি। কে এই মেয়ে? আকশা চেনে না, তবু সৌজন্যতার খাতিরে জবাব দিল, জি, তোমাকেই খুঁজছিলাম। মুখের হাসি রেখা বাড়িয়ে কথাটা বলেই মেয়েটা এসে ধপ করে আকশার পাশে বসে পড়ল। মারিয়া ওকে দেখিয়ে আকশাকে বলল, ওর নাম নীতি, আমার ছোট চাচির ছোট মেয়ে। ওকে এর আগে কখনো দেখনি। আসলে তোমাদের বিয়েতে অসুস্থ ছিল, তাই উপস্থিত থাকতে পারেনি। আর আজও মামা বাড়িতে গিয়েছিল। তোমরা এসেছো শুনে সঙ্গে সঙ্গে রওনা দিয়ে চলে এসেছে। আকশা ঘাড় ঘুরিয়ে নীতি মেয়েটাকে দেখলো। মেয়েটার পরনে একটা কালো রঙা টপস আর জিন্সের প্যান্ট। বয়সে আকশার থেকে বছর পাঁচেকের ছোট। এইটুকু মেয়ে আকশাকে এসে সরাসরি তুমি এবং নাম ধরে রাখাটা আকশার মোটেই পছন্দ হয়নি। তবুও ভদ্রতার খাতিরে ভেতরকার বিরক্তিবোধটা প্রকাশ পেতে দিল না, চাপাই রাখলো। আকশা অনিচ্ছা সত্ত্বেও এক অজানা কারণে নীতির দিকে তাকিয়েছিল। নীতিও আর চোখে আকশাকেই দেখছে। আকশা ওর দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে নীতি চুলগুলো সামনের দিকে এনে খুব ভাব নিতে লাগলো। আকশা ব্যাপারটা বুঝতে পারা মাত্রই দৃষ্টি ফিরিয়ে নিল। এ ধরনের মেয়েরা এমন হয়ে থাকে সাধারণত। এদের স্বভাব হচ্ছে, কেউ তাদেরকে দেখছে বা অ্যাটেনশন দিচ্ছে বুঝতে পারলে তাদের ভাবের মাত্রা খুব বেড়ে যায়। তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে। আকশা এই ব্যাপারটা শুরুতেই ধরে ফেলেছে। এ কারণে ও আর নীতির দিকে একবারের জন্য তাকালো না। তবে মিহিদের সাথে কথা বলাকালীন বেশ ভালোভাবে উপলব্ধি করলো নীতি মেয়েটা এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। কি ব্যাপার, আকশা তো আহামরি সাজগোজও করেনি, আর না তো বিশেষ কোনো ব্যক্তি, তাহলে এভাবে দেখার কি আছে? ও চরম বিব্রত বোধ করলো। রাত তখন প্রায় 10:30। মিহি নিজের ফোনটা রিমোর হাতে দিয়ে মারিয়া আপুর সাথে নিচে গিয়েছে। ওদেরকে ডাকা হয়েছে মাত্র। নিচে অতিথি আপ্যায়নে পিঠাপুলি বানানোর আয়োজন চলছিল সন্ধ্যা থেকে। আকশার আর নিচে নামেনি বলে ওদের জন্য পিঠাপুলি ওপরে নিয়ে যেতে ডেকেছেন খালামণি।
এজন্য মিহিরা নিচে গিয়েছে। ছাদে এখন শুধুমাত্র অবস্থান করছে আকশা, রিমু আর নীতি। নীতিকে মারিয়াপু নিচে যাওয়ার জন্য জোরাজুরি করেছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এতবার বলা সত্ত্বেও মেয়েটা নিচে যেতে নারাজ। ভাবখানা এমন, ও যেন এখান থেকে নড়বে না বলে পণ করেছে। রিমু ফোন দেখতে ব্যস্ত। আকশা এতক্ষণ মিহি আর মারিয়া আপুর সাথে গল্প করছিল। তারা নিচে চলে যাওয়ার পর 2 মিনিট চুপ করে বসে থাকলেও এবারও বিরক্ত হয়ে ফোন স্ক্রল করতে লাগলো। না তাকিয়েও আকশা বুঝতে পারলো এই আফসা অন্ধকারেও নীতি মেয়েটা এক নাগাড়ে পরখ করছে ওকে। আকশা চরম অস্বস্তিতে পড়ল, বিরক্তির সীমা ছাড়াচ্ছে। হঠাৎ নীরবতা ভেঙে নীতি আকশার হাত টেনে ধরে বলল, স্বর্ণের বালা কত ক্যারেটের আর কয় ভরির? দেখে তো মনে হচ্ছে কমপক্ষে 1.5 ভরি হবেই। তা কে দিয়েছে, তোমার শ্বশুরবাড়ির লোকজন? জি। নীতির হঠাৎ এমন অদ্ভুত প্রশ্নে আকশা বুঝতে পারল না কি বলতে চাচ্ছে ও। নীতি পুনরায় সেই অত্যন্ত সুরেলা কণ্ঠে বলে উঠল, বললাম এই রুলিবালাগুলো কি তোমার শ্বশুরবাড়ির লোকজন দিয়েছে আকশা? মেয়েটা ওকে আবারও নাম ধরে ডেকেছে। সম্পর্কে তো আকশা ওর ভাবি হয়। আকশার বিরক্তিটা এবার ধীরে ধীরে রাগে রূপান্তরিত হচ্ছে। তবে নেহাতি শ্বশুরবাড়ির আত্মীয় বলেও চুপ করে আছে। হয়তো মেয়েটা বয়সে ছোট বলে বোধবুদ্ধি কম। ছোট ভেবে আকশা চুপ করে রইল, কিছু বলল না। তবে নীতি চুপ থাকলো না। ও আবারও বলল, বা দেখে শুনে তো বেশ মালদার পার্টি জুটিয়েছো। কি কপাল তোমার, নাকি নিজেই ফাঁসিয়ে নিয়েছো? আকশা হতবাক, এই মেয়ে বলে কি? আকশার মুখের কথা বাদল। চরম আশ্চর্য হয়ে যেন কথা বলতে ভুলে গেছে। আকশা নিজেকে স্বাভাবিক করে বলল, বুঝতে পারছি না কি বলতে চাইছো তুমি। বোঝার তো কথা, এত বড় ধাড়ি মেয়ে তুমি, এটুকু বোঝো না কি বলতে চাই? তোমাদের তো প্রেমের সম্পর্ক না। আর মেজবাকে আমি যতদূর চিনি, দুদিনে মেয়ে পছন্দ করে বিয়ে করার মতো ছেলে না। তাহলে তুমি তার মতো এক্সক্লুসিভ একজনকে পেলে কিভাবে? ফাঁসিয়েছো নাকি? শাট আপ। এতক্ষণ কিছু বলিনি তোমাকে, এসব আজে বাজে কথা বলার সাহস হয় কিভাবে তোমার? বেয়াদব মেয়ে, আমাকে সেই কখন থেকে নাম ধরে সম্বোধন করে যাচ্ছ। তার উপর মেজবা সম্পর্কে তোমার ভাই হয়, তারও সরাসরি নাম উচ্চারণ করছো। আর আমাদের বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? বয়স কত তোমার? তোমার যে কত বড় আমি জানো? বয়সে বড় একজনের সাথে এভাবে কথা বলো? এইটুকু মেয়ের কথার কি শ্রী? এত বাল পাকনা কেন তুমি? আকশা রাগে কাঁপছে। ওর বলা এই কঠিন কথাগুলো শুনেও নীতির কোনো হেলদোল হলো না। ও পুনরায় হাসলো। এখানে আসার পর প্রথমে যেই হাসি রেখাটা আকশা ওর মুখে দেখেছিল, ঠিক সেরকম হাসি। এতক্ষণে আকশা বুঝলো এই হাসিটা কোনো ভদ্রতার হাসি নয়, বরং চতুরতার এবং কপটতার হাসি। নীতি হেসে অত্যন্ত নাটকীয়ভাবে বলল, আমার বয়স তোমার দেখতে হবে না আপামনি, তুমি নিজের স্বামীকে দেখো কেমন। এই যে হাতে যেই রুলি, গলায় মোটা চেইন আর নাকে নাকফুল পরেছো না, এগুলো সব আমার হওয়ার কথা ছিল, কিন্তু চালাকি করে সব নিয়েছো তুমি। এসবের ওপর কোনো অধিকার থাকার কথা নয় তোমার, এমনকি মেজবার উপরেও না। মেজবার তো আমার। আকশা এক অজানা আশঙ্কায় আঁতকে উঠল। মুখ দুরু দুরু করতে লাগলো ওর। নীতি কপটতার হাসি দিয়ে বলল, দুর্ভাগ্যক্রমে তুমি তাকে ফাঁসিয়ে নিলে, অথচ তোমার জায়গায় আমার থাকার কথা ছিল। মেজবার বুকে মাথা রেখে আমার ঘুমানোর কথা ছিল। তার সাথে আমার সব কিছু হওয়ার কথা ছিল। আমি অষ্টরম্ভা, এমন কিছু নেই আমি পারি না। রান্নাবান্না হতে শুরু করে মানুষকে মুগ্ধ করা, সব কিছু। তোমার ফ্যাশন সেন্সও তো ভালো না। আর আমাকে দেখো, আমার মতো মেয়েরে। আর আমি শুধু ভাবি তোমাকে উনি কেন বিয়ে করলো? কালো জাদু করেছো নিশ্চয়ই। আকশার প্রথম কথাগুলো শুনে শরীর গরম হতে লাগলো। হাত মুঠো করে ফেললো ও। ও নীতির কথা শুনে ওকে এবার ভালোভাবে লক্ষ্য করলো। মেয়েটার রং চটা চুল, সোজা কথায় যাকে বলে কালার করা, তাও যে সে কালার না, একেবারে খাস বাদামি রং, যেটা তার স্কিন টোনের সাথে একদমই যাচ্ছে না। ভুরু ব্ল্যাক করা, সাথে নিয়মিত বোধহয় মুখ হতে পশম তোলে। আকশার মেয়েটার ফ্যাশন নিয়ে মোটেও মাথা ব্যথা ছিল না, যার যার ব্যক্তিগত ইচ্ছা আর কি। তবে এই মেয়ের মুখে ফ্যাশন সেন্সের কথা শুনে ও মনে মনে কপট হাসলো। নীতি সেই হাসি দেখে কি বুঝলো কে জানে, তবেও দমে গেল না এবার। চূড়ান্ত কাজটা করে ফেললো। আকশাকে উদ্দেশ্য করে কটাক্ষে বলল, তোমাকে একটা জিনিস দেখাই, হ্যাঁ? তোমার স্বামীর কীর্তি একটু দেখো। নীতি ওর হাতের মুঠোয় থাকা ফোনটা তুলে ধরে গ্যালারিতে ঢুকে আকশার সামনে মেলে ধরলো। আকশা হতবাক হয়ে তাকিয়ে রইল। গ্যালারিতে দেখা যাচ্ছে একটা ফটো, যেখানে মেজবা গাছের পাশে বসে ডাব কাটছে
আর নীতি মজা করে মেজবার পাশে বসে ওর হাত টেনে ধরে রেখেছে। দুজনের মুখে হাসি। ফটোটা বোধহয় অনেকদিন আগের। আকশাদ অনুমান করলো, কারণ সেখানে নীতিকে বেশ ছোট দেখাচ্ছে। বোধহয় তখন বছর 15 হবে। ধারণা মতে এটা 2 বছর আগের ছবি। আকশা একদৃষ্টিতে ফটোটা দেখছে। এরই মধ্যে নীতি ওর চাহনি পরখ করে বলল, তোমার পবিত্র স্বামী আমাকে পছন্দ করত, তার সাথে সম্পর্ক ছিল আমার। আমাকে ঠকিয়ে অপবিত্র করে সে এখন পাক পবিত্র বউ বিয়ে করেছে।